ইম্পর্টেন্সটা কিন্তু আমরা পুরোপুরি জানি না। হ্যাঁ, আজকে আমাদের এই ক্লাসের মেইন যে অবজেক্টিভ তাই হচ্ছে ব্রেস্ট ফিডিং এর ইম্পর্টেন্সটা জানা। তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্টে যদি আমরা বলি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ব্রেস্ট ফিডিং। As we all know, breastfeeding is the feeding of an infant or young child with breast milk directly from the female human breast, not from a baby bottle or other container. তাহলে এটা আমরা বুঝতেই পারছি what do you mean by the breastfeeding. Breastfeeding হচ্ছে একটা ইনফ্যান্টকে আমরা যখন ডিরেক্টলি হিউম্যান মিল্ক থেকে, হিউম্যান ব্রেস্ট থেকে ফিডিংটা এনশিওর করব, দ্যাট ইজ দ্য ব্রেস্টফিডিং। সবাই বুঝতে পারছি তো? যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ লিখে রাখবেন, আমি ক্লাসের শেষে আমি সেটা ডিসকাস করে দিব, কিন্তু আমার সাথে একটু পার্টিসিপেন্ট করবেন। ডেফিনেশনটা ক্লিয়ার কিনা বুঝতে পারছি আমরা? জি ম্যাম। তাহলে এটা কিন্তু আমরা যদি কোনো এই ব্রেস্ট মিল্কটাকে আমরা যদি কোনো কন্টেইনারে নিয়ে বেবিকে ফিড করাই তাহলে কিন্তু সেটা ব্রেস্ট ফিডিং হবে না, সেটা কিন্তু ব্রেস্ট ফিডিং হবে না। দ্যাট ইজ দ্য আদার মেথডস অফ ফিডিং, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ইন এ সেন্স ইট নট বি এ ব্রেস্ট ফিডিং মেথড। তাহলে ব্রেস্ট ফিডিং বলতে হলে আমাকে ডিরেক্টলি ইনফ্যান্টকে কোত্থেকে ফিড করাতে হবে? হিউম্যান ব্রেস্ট মিল্ক থেকে ডিরেক্টলি ফিড করাতে হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় আপনাদের এমবিবিএস পরীক্ষায়। হোয়াট ডু মিন বাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? আমরা সবসময় বলি যে ব্রেস্ট ফিডিং করাবেন এবং সেটা কিরকম হবে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে। আমরা সবসময় মাদেরকে এই অ্যাডভাইসটা দিয়ে থাকি। হোয়াট ডু মিন বাই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং? ব্রেস্ট ফিডিং তো আমরা সবাই বুঝতে পারলাম যে ডিরেক্টলি আমরা যখন বেবিকে হিউম্যান মিল্ক থেকে ফিড করাবো, দ্যাট ইজ দ্য ব্রেস্ট ফিডিং। এখন হোয়াট ইজ এক্সক্লুসিভ? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস এক্সক্লুসিভনেস? কেন এটা এত বেশি এক্সক্লুসিভ হতে হবে? হ্যাঁ, এটা আমাদের একটু জানতে হবে। তো কখন আমরা এক্সক্লুসিভ বলবো? যখন বাই ডেফিনেশন giving an infant only breast milk with the exception of drops or syrups consists of vitamins, minerals, supplements or drugs. তার মানে হচ্ছে কি, একটা বেবিকে আমরা শুধুমাত্র অ্যাজ এ ফুড শুধু ব্রেস্ট মিল্কটাই দিব, আর কোনো কিছু দিব না। এটার সাথে হতে পারে বেবিটার যে কোনো ধরনের সিরাপ, ড্রপস দ্যাট মে বি কন্টেইন ভিটামিনস, মিনারেলস, সাপ্লিমেন্টসটা হতে পারে। তার মানে হচ্ছে বেবিকে আপনি যে কোনো ধরনের ড্রাগস দিতে পারেন, কিন্তু অ্যাজ এ ফিড খাবার হিসাবে ওকে শুধু ব্রেস্ট মিল্কটাই দিতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। বুঝতে পারছি আমরা? জি ম্যাম। তার মানে একটা বেবি যখন ব্রেস্ট ফিড করবে সাথে সাথে যদি আমি তাকে পানি খাওয়াই, জুস খাওয়াই, হ্যাঁ, এনি আদার ফুড, এনি ফর্মুলার ফিডিং দেই, সেটা কিন্তু আমি আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে পারবো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে হলে আমাকে শুধু not a single drop of water should be given to the baby, only the breast milk should be given as in food হিসাবে আমাকে শুধুমাত্র ব্রেস্ট মিল্কটাই দিতে হবে। all the nutritive value should be contained by the breast milk that required by the baby. তাহলে বেবি যতগুলো নিউট্রিটিভ সাবস্টেন্স লাগবে সেগুলো অ্যাজ এ ফুড হিসাবে আমি শুধু ব্রেস্ট মিল্ক থেকে যখন দিব তখন সেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, হতে পারে যে বেবিটা কোনো রকমের ড্রাগস লাগতে পারে, সেই ড্রাগসটা কিন্তু ফিডিং এর মধ্যে ফুড হিসেবে পড়বে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। এই জন্য আমাদের সেকেন্ড লাইনটা অনেক ইম্পর্টেন্ট, নো ফুড অর ড্রিঙ্ক আদার দেন ব্রেস্ট মিল্ক, নট ইভেন ওয়াটার। হ্যাঁ, অনেকে কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে বলবে, অনেক প্যারেন্টস, অনেক মাদার কমপ্লেন করে যে একটু একটু করে পানি খাওয়াই। হ্যাঁ ম্যাডাম, বুকের দুধের পাশাপাশি একটু একটু পানি খাওয়াই। এটা কিন্তু আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ক্রাইটেরিয়া ফুলফিল করে না। Now, what is the importance of this exclusiveness of this breastfeeding? আমরা exclusive breastfeeding কতদিন বলবো জানা আছে কারো? কতদিন আমরা শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে বলবো? 6 months. হ্যাঁ, প্রথম 6 মাস। এটা কতদিন বলি আমরা? প্রথম 6 মাসটা হচ্ছে 180 ডে। হ্যাঁ, দিন হিসাবে হচ্ছে 180, 180 দিন। 180 দিন জন্মের পর থেকে 180 দিন পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, কোনো পানি, চিনি, মধু, নাথিং এলস, কিছু না। এই এক্সক্লুসিভনেসটার অর্থ হচ্ছে সবকিছু যখন ব্রেস্ট মিল্ক থেকে আসবে তখন তার ইমিউনিটি হবে এক্সেলেন্ট একটা ইমিউনিটি হবে। আমরা এখন কোভিড-19 প্যান্ডেমিকে আছি, যার কারণে আপনাদের সাথে আমার দেখা এই ভির্চুয়াল মিটিং এ, ঠিক না? কেন কোভিড-19 এর কথাটা আসলো? আমরা এখন জানি যে এটা একটা ভাইরাল ডিজিজ, এটাকে কমবিট করার জন্য আমাদের ইমিউনিটি ছাড়া কিন্তু আর কিছু নেই। এই ইমিউনিটি কোত্থেকে গ্রো করবে? এই ইমিউনিটি তো এমন না যে আপনি কোনো ওষুধ, কোনো ড্রাগস খেলে ইমিউনিটি ডেভেলপ করবে। ইমিউনিটি অ্যাজ এ ফাউন্ডেশন, ইমিউনিটি হচ্ছে ফাউন্ডেশনের মতো। আমরা এখন ফাইলিং করি না,
অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে আমরা দেখি, তো ওখানে যে ফাইলিংটা অনেক দিন ধরে ফাইলিং করা হয় কেন? এই ফাইলিং কিন্তু উপর থেকে দেখা যাবে না, এটা কোথায় থাকবে? নিচে থাকবে। হ্যাঁ, তো ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু উপরের যে আপনি যতটুকু উঠাবেন সেটা কিন্তু স্ট্রং হবে না। অ্যাজ লাইক এস হিউম্যান বডিতেও কিন্তু ইমিউনিটি ঠিক সেরকমই। আমরা জানি যে ন্যাচারালি ইমিউনিটি আপ টু দ্য পয়েন্ট আসতে 5 বছর লাগে। আপ টু দ্য পয়েন্ট আসতেই আমাদের লিম্ফ নোডস গুলো ডেভেলপ করতে, লিম্ফোসাইটস গুলো ডেভেলপ করতে, অ্যান্টিবডি গুলো তৈরি হতে 5 বছর লাগে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই গ্রোয়িং টাইমে যতগুলো নিউট্রিশন দরকার সেগুলো সাপ্লায়ার যদি চিন্তা করেন, সেই সাপ্লাইয়ের মধ্যে ওয়ান এন্ড অনলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য ব্রেস্ট মিল্ক। কথা বোঝা যাচ্ছে? তাহলে কোনো বাচ্চা যদি ব্রেস্ট মিল্কটা ঠিক করে না খায়, বা ঠিক করে খাওয়ার অর্থ হচ্ছে ব্রেস্ট মিল্কও নিচ্ছে সাথে আর্টিফিশিয়াল ফর্মুলাও দিচ্ছেন, তাহলে কিন্তু সে ওই পরিমাণ নিউট্রিটিভ ভ্যালুটা পাবে না। তাহলে তার ইমিউনিটিটা ওভাবে স্ট্রংলি গ্রো করবে না। স্ট্রংলি গ্রো না করলে কি হবে? মোস্টলি দ্য ভাইরাল ডিজিজেস, ফাঙ্গাল ডিজিজেস উইল বি প্রিডমিনেটেড। ঠিক আছে, বুঝতে পারছি আমরা কথাগুলো? জি ম্যাম। যার কারণে আমরা এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হিউম্যান ইমিউনিটি নিয়ে কাজ করছি। হিউম্যান ইমিউনিটি বাড়াতে হলে আমাদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আসতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু কোনোভাবে ইমিউনিটি বুস্ট আপ করতে পারবো না। ক্লিয়ার? জি ম্যাম। কেউ কোনো কথা বলছে না, চুপচাপ Yes, থাকলে হবে না। আপনারা যে বুঝতে পারছেন আমি কিভাবে বলবো? জি ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এখন চলে আসি, এই যে আমরা ব্রেস্ট মিল্কটা বলছি, ব্রেস্ট ফিডিং বলছি, এগুলো আসবে কোত্থেকে? অফকোর্স ফ্রম দ্য হিউম্যান ব্রেস্ট। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? দ্যাট প্রসেস ইজ কল্ড দ্য ল্যাকটেশন। ল্যাকটেশন, ঠিক আছে। তাহলে ল্যাকটেশন হতে হলে কি লাগবে? যেই প্রাইমারি কম্পোনেন্টটা লাগবে সেটা হচ্ছে আমাদের কি? গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড। ঠিক আছে, ম্যামালিয়ান গ্ল্যান্ড থেকেই কিন্তু আমাদের এই মিল্কগুলো সিক্রেটেড হবে। তাহলে আমরা যদি দেখি, এখানে আমরা 3টা ফেজ দেখিয়েছি। ব্রেস্টের 3টা ফেজ আছে। নন প্রেগনেন্ট উইমেনের ব্রেস্টটা কেমন হবে, প্রেগনেন্ট উইমেনের কেমন হবে, ল্যাকটেটিং মাদারের কেমন হবে। দেখে হিউজ চেঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি, হিউজ চেঞ্জ হচ্ছে। গ্ল্যান্ডস গুলার পলিফারেশন হচ্ছে, হাইপারট্রফিনেস হচ্ছে, হাইপারপ্লাসিয়া হচ্ছে, হাইপারট্রফি হচ্ছে। কেন হচ্ছে? সবকিছু হওয়ার একটাই উদ্দেশ্য, সেখানে কি হচ্ছে? ল্যাক্টোজেনেসিস প্রোডাকশন হচ্ছে। মিল্ক প্রোডাকশন হওয়ার জন্য এই ফ্যাক্টরিটা, এক্সাম্পল আমি বলতাম ফ্যাক্টরি, এটা কি হচ্ছে? এক্সপান্ড করছে, খুব ছোট সাইজ থেকে বড় সাইজ হচ্ছে। না হলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ল্যাকটেশন কখনো এস্টাবলিশড করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, আমাদের কোনো মেল স্টুডেন্ট নাই, অনলি দ্য ফিমেল স্টুডেন্ট আর পার্টিসিপেটিং। কোনো মেল স্টুডেন্ট কি নাই? কারণ কোনো কথা আমি শুনতে পাই না। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? আউট অফ 85 কোনো মেল স্টুডেন্ট কি কোনো পার্টিসিপেট করতে না? সবাই ঘুমাচ্ছে। হুম, আরো কোনো কথা নাই কেন? মেল স্টুডেন্ট নাই? ও কোনো কথা বলছে না। প্রজেক্টর, আপনি কোথায় গেলেন আবার? ম্যাম আমি আছি। আপনাদের ক্লাস কোনো মেল স্টুডেন্ট নাই আউট অফ 84? কার কোনো পার্টিসিপেশন পাচ্ছি না। অরুণিমা বড়ুয়া আপনি, ঠিক না? জি ম্যাম। জাওয়াদুল আবরার আছেন Yes, কেউ? ma'am. জি ম্যাম আছি ম্যাম। শুনতে পাচ্ছেন? শুনতে Yes, পাচ্ছেন, ma'am. দেখতে পাচ্ছেন? না Yes, ma'am. ঘুমাচ্ছেন? কোথায় আছেন? আমরা এখন খুব ইম্পর্টেন্ট একটা রিফ্লেক্স শুনবো। হ্যাঁ, ল্যাকটেশনের জন্য যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি, প্রায় সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, লেট ডাউন রিফ্লেক্স। লেট ডাউন রিফ্লেক্সটা হচ্ছে ইজ দ্য ইম্পর্টেন্ট রিফ্লেক্স দ্যাট ইজ পার্টিসিপেটিং ইন দ্য প্রসেস অফ ল্যাকটেশন। ঠিক আছে, এই লেট ডাউন রিফ্লেক্সটা হতে হলে আমাদের 2টা হরমোন আমাদের খুব লাগবে। ওয়ান ইজ প্রোল্যাকটিন, অ্যানাদার ইজ দ্য অক্সিটোসিন। আই থিঙ্ক অল অফ ইউ নো অ্যাবাউট দ্য প্রোল্যাকটিন এন্ড দ্য অক্সিটোসিন। সবাই জানি কিনা, চিনি কিনা? এটা কিন্তু আমরা ফিজিওলজিতে পড়েছি। ইয়েস ম্যাম। প্রোল্যাকটিন কোত্থেকে সিক্রেটেড হয়? অরুণিমা, জি ম্যাম। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। anterior pituitary থেকে। প্রোল্যাকটিন secreted from the anterior pituitary and oxytocin secreted from পস্টেরিয়র পিটুইটারি। posterior pituitary। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকছে আমাদের? সেলাটার সিক অফ দা, কোথায়?
মিড ব্রেন, হ্যাঁ মিড ব্রেনের স্যালাটার সিকাতে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে। এই পিটুইটারি গ্ল্যান্ড ইজ দ্য মাস্টার অফ অল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, ঠিক আছে। এখান থেকে দুইটা খুব ইম্পর্টেন্ট হরমোন আসবে যেগুলো আমাদের ল্যাকটেশনের সাথে একেবারে একেবারে একটা ভাইটাল রোল প্লে করতেছে। First one is the prolactin. This prolactin is secreted all over the pregnancy, basically the last trimester of the pregnancy. Pregnancy last trimester এ কিন্তু প্রোল্যাক্টিন সিক্রেশনটা অনেক বেশি হবে, তখনও কিন্তু বেবি আউট হয়নি, বেবি ডেলিভার হয়নি, কিন্তু মায়ের প্রোল্যাক্টিন লেভেলটা বেশি থাকবে। এই প্রোল্যাক্টিনের কাজ কি? এই প্রোল্যাক্টিনের কাজ কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে যে জিনিসটা দেখলাম যে কিভাবে একটা ব্রেস্ট, একটা নন প্রেগন্যান্ট ব্রেস্টের সাইজ দেখেন, এটার গ্ল্যান্ডগুলার কোয়ান্টিটি দেখেন আপনি, আর একটা ল্যাকটেটিং মাদার অথবা একটা প্রেগনেন্ট উইমেন একটা ব্রেস্ট দেখেন, এই চেঞ্জটা কিন্তু কে করছে? প্রোল্যাক্টিন করছে। প্রোল্যাক্টিন হরমোনের ইনফ্লুয়েন্সের কারণে এখানে হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া অফ দ্য ব্রেস্ট টিস্যু হচ্ছে, এন্ড দে আর বিকাম রেডি ফর ল্যাকটেশন, তারা আস্তে আস্তে রেডি হচ্ছে। তাহলে প্রোল্যাক্টিন কি কাজ করে? প্রোল্যাক্টিন করে কি করে? ল্যাকটেশনে হেল্প করে। কিভাবে? বাই প্রোডাকশন অফ দ্য মিল্ক, মিল্ক প্রোডাকশনের মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিন কিন্তু তখন আসবে না, অক্সিটোসিন আসবে আফটার ডেলিভারি। ডেলিভারির পরে অক্সিটোসিনের কাজ। অক্সিটোসিনের কাজ কি? ব্রেস্ট মিল্কটাকে ইজেকশন করা, দ্যাট মিনস ব্রেস্ট মিল্কটা সিক্রেট করা। এখানে কিন্তু বুঝতে হবে প্রোল্যাক্টিনের কাজ হচ্ছে প্রোডাকশন করা, প্রোডাক্ট করে সেটাকে কি করবে? সেটাকে স্টোর করে রাখবে উইদিন দ্য ব্রেস্টের মধ্যে স্টোর করে রাখবে, কিন্তু সে সিক্রেট করতে পারবে না। সিক্রেট করার জন্য আমাদের যেই হরমোনটা লাগবে, দ্যাট ইজ দ্য অক্সিটোসিন। দ্য অক্সিটোসিন কাম ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি, অ্যাজ উই অল নোস, পোস্টেরিয়র পিটুইটারি, এবং এটা কখন আসবে? আফটার ডেলিভারি অফ দ্য বেবি, ঠিক আছে। তাহলে আমরা এগুলো বুঝতে পারছি তো? Yes, ma'am. এখন আমরা আসি যে আমরা জানি যে কোনো রিফ্লেক্সের দুইটা পাথওয়ে থাকবে, একটা হচ্ছে এফারেন্ট, একটা হচ্ছে ইফারেন্ট। হ্যাঁ, আপনাকে একটা স্টিমুলেশন দিতে হবে, সেটার এগেইনস্টে আরেকটা স্টিমুলেশন আসবে, দ্যাট ইজ দ্য ইফারেন্ট পাথওয়ে। যেমন আফটার ডেলিভারি কি হবে? বেবিকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 1 আওয়ার, বলা হচ্ছে বেবি ডেলিভারির পরে জাস্ট বেবি যখন আউট করবেন, আউট করার সাথে সাথে বেবির কর্ডটা ক্ল্যাম্প করে আমরা বেবিকে মায়ের পেটে দিয়ে দিব। বেবিকে আমরা ওয়েটও নিব না, বেবিকে আমরা রিসার্সিটেটও করবো না, বেবিকে আমরা ভিটামিন কেও দিব না, ডিরেক্টলি আমরা বেবিকে মায়ের পেটে স্কিন টু স্কিন কন্টাক্টে দিয়ে দিব। দিস ইজ দ্য আইডিয়াল প্রসেস। আপনি এখন বলবেন যে ম্যাডাম আমরা তো এরকম দেখিনি আমাদের লেবার রুমে, দ্যাট ইজ অ্যানাদার থিং। হোয়াট এভার ইউ আর প্র্যাকটিসিং, দ্যাট ইজ নট দ্য অথেন্টিক। যেটা আপনি প্র্যাকটিস করছেন সেটা যে অথেন্টিক তা কিন্তু না। অথেন্টিক ব্যাপার হচ্ছে বেবি আপনি আউট করবেন, সাথে সাথে মায়ের পেটে দিবেন, স্কিন টু স্কিন কন্টাক্ট হবে, বেবিটাকে জাস্ট ড্রাই করবেন, ড্রাই করে সাথে সাথে মায়ের পেটে দিয়ে দিবেন। দেওয়ার পরে কি হবে? বেবি কিন্তু নিজেই, একটা টার্ম বেবি যদি হয়, বেবি যদি কোনো প্যাথোলজি না থাকে, সে নিজেই কিন্তু তার রিফ্লেক্স অ্যাক্টিভিটিতে মায়ের ব্রেস্টে চলে যাবে, মায়ের নিপলটাকে সে খুঁজে নিবে। এটাকে আমরা বলি যে ক্রল, অ্যাবডোমিনাল ক্রল অফ দ্য বেবি, বেবি ক্রল। বেবি ক্রল করে মায়ের পেটেই সে মায়ের নিপলটা খুঁজতে থাকবে, এবং সে তখন কি করবে? নিপলটাকে সাক করবে, ফাইন্ড আউট করার পরে সে সাক করবে। সাক করলে এই যে স্টিমুলেশনটা বেবি যখন সাক করে, দ্যাট ইজ দ্য স্টিমুলেশন, দ্যাট ইজ গো টু দ্য anterior pituitary অফ দ্য মাদার, মায়ের পিটুইটারি গ্ল্যান্ডে যাবে। তখন এখানে কি সিক্রেশন হবে? প্রোল্যাক্টিন সিক্রেশন হবে। প্রোল্যাক্টিন সিক্রেশন হলে মিল্ক প্রোডাকশনটা তো আগেও স্টোর ছিল, সেটা আরো বাড়বে, সাথে সাথে অক্সিটোসিনও রিলিজ হবে। অক্সিটোসিন রিলিজ হলে কি হবে? অক্সিটোসিনের কাজ কি আমরা জানি? কেউ একজন বলবেন হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ অক্সিটোসিন? অক্সিটোসিন কিভাবে কাজ করে? ম্যাম, কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস। ওকে, ইউটেরাসে কন্ট্রাকশন করলে কি মিল্ক প্রোডাকশন হবে, মিল্ক সিক্রেশন হবে? Myoepithelial cell of breast. ব্রেস্টের good. মায়োএপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশন করবে। ভেরি গুড। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে দেয়ার ইজ টু মেইন ইম্পর্টেন্ট অ্যাকশন অফ অক্সিটোসিন, ঠিক আছে। অক্সিটোসিনের দুইটা কাজ, খুব ভালো বলেছেন, দুইজনই খুব ভালো বলেছেন। একটা ল্যাকটেশনে হেল্প করবে, আরেকটা আমাদের ইনভলিউশন অফ দ্য ইউটেরাস, আদার ইম্পর্টেন্ট অ্যাকশন, ইম্পর্টেন্ট পার্ট অফ ডেলিভারি। হ্যাঁ, ডেলিভারি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আফটার ডেলিভারি অফ দ্য বেবি ইনভলিউশন লাগবে, ইউটেরাসটাকে তো ছোট হতে হবে, কন্ট্রাকশন করতে হবে, কন্ট্রাকশন করে প্লাসেন্টাকে রিলিজ করতে হবে, তাহলে কিন্তু ব্লিডিংটা বন্ধ হবে। যদি কন্ট্রাকশন না করে ইউটেরাস, যদি ইউটেরাসটা ফ্ল্যাবি হয়ে পড়ে থাকে, কি হবে? কন্টিনিউয়াসলি ব্লিডিং হবে, যেটাকে আমরা কি বলি? পিপিএইচ, না পিপিএইচ বলি, পোস্ট পার্টাম হ্যামোরেজ। আমরা জানি আমাদের ম্যাটারনাল ডেথের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ইজ পিপিএইচ। হ্যাঁ, ব্লিডিং আমরা বন্ধ করতে পারি না, ডেলিভারির পরে ইউটেরাস কন্ট্রাকশন হয় না, আমরা অনেক ধরনের ওষুধ দিই, আমরা
অনেক ধরনের পিটন ড্রিপ ইউজ করি, ঠিক আছে, কেন? কন্ট্রাকশন হওয়ার জন্য। দেখেন ফিজিওলজি এত সুন্দর, আপনি যখন বেবিকে অ্যাজ আর্লি এজ পসিবল সাক করতে দিবেন নিপেলটা, মা কিন্তু ওই অবস্থায় আছে, লেবারের অবস্থায় কিন্তু মা আছে, আপনি বেবিকে সাক করতে দিচ্ছেন মায়ের নিপেলটা, সাথে সাথে অক্সিটোসিন প্রোল্যাকটিন দুটোই সিক্রেশন হওয়া শুরু করবে, এবং হরমোনের অ্যাকশন হচ্ছে উইদিন মিনিটে শুরু হয়ে যায়। হরমোনের অ্যাকশন কি হচ্ছে? প্রোল্যাকটিন তো সিক্রেশন হয়ে মিল্কটা প্রোডাকশন করে আগেই রেখেছিল, আমরা বলেছি এটা লাস্ট টাইমাস থেকে সিক্রেশন হয়। আর অক্সিটোসিন তখন কি করবে? দুইটা কাজ করবে, একটা হচ্ছে মাইওএপিথেলিয়াল সেলটাকে কন্ট্রাকশন করার মাধ্যমে মিল্কটাকে ইজেক্ট করবে থ্রু দ্য নিপল দিয়ে বের হয়ে মিল্কটা আসবে, বেবি তখন ফিট করতে পারবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ দিস অক্সিটোসিন কজেস কন্ট্রাকশন অফ দ্য ইউট্রাসের মাসেলকে কন্ট্রাক্ট করবে, যার কারণে আমাদের কি হবে? প্লাসেন্টার রিলিজটা ইজি হবে। ইজ ইট ক্লিয়ার? সবাই আমরা বুঝতে পারছি? আমরা অনেক পার্টিসিপেন্ট, 90 পার্টিসিপেন্ট, আলহামদুলিল্লাহ অনেক। আপনারা কতজন স্টুডেন্ট? Ma'am, 110. 110। Yes, তো ma'am. এত লেটে কেন? অলরেডি 27 বাজে, হ্যাঁ 27 মিনিট হয়ে গেছে, এখনো সবাই পার্টিসিপেট করছেন। এটা তো অনেক আর্লি মর্নিং এর ক্লাস না? হ্যাঁ, বাসা থেকে পার্টিসিপেট করছেন, কেন এত দেরি? কোথাও আপনাকে যেতে হচ্ছে না, কোনো জ্যাম নেই, কিছু নাই, লেট কেন? ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে অক্সিটোসিন যখন আসবে তখন ইউট্রাস কন্ট্রাকশন হবে, তখন মায়োএপিথেলিয়াল সেল কন্ট্রাকশন হবে, মিল্ক ইজেকশন হবে, আর ওদিকে কি হবে? পিপিএ চেইনটা আমরা প্রিভেন্ট করতে পারবো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? Yes, সবাই ma'am. বোঝা তো সম্ভব Yes, না, ma'am. যারা Yes, Yes, ma'am. ma'am. তারা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে আমাদের এই ল্যাকটেশনটা ঠিক এইভাবেই মেনটেন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এই ল্যাকটেশনটা মেনটেন করতে হলে, এই যে দেখেন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটাই আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে নিয়ে আসলাম। আমাদের এখানে একটা স্টিমুলাস লাগবে, একটা রেসপন্স লাগবে। এই যে আমি এখন আপনাদেরকে পড়াচ্ছি, একটা স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করছি। স্টিমুলেশনের মেইন অবজেক্টিভটা কি? যাতে আপনারা কিছু রেসপন্স করতে পারেন। আমার স্টিমুলাসটা যদি স্ট্রং হয়, আমি মনে করব যে আপনারা কিছু কিছু বলতে পারবেন। আর আউট অফ 90 অনলি 2 and 3 স্টুডেন্টস আর রেসপন্সিং, তার মানে হচ্ছে সবার কাছে কিন্তু স্টিমুলেশনটা ভালোভাবে পৌঁছতে পারছে না। কি বলেন? ক্লিয়ার কিনা? তাহলে তো আমি Yes. রেসপন্স সেরকম পেতাম। ওকে, বুঝতে পারছি আমরা সবাই? Ji, ma'am. Ji, ma'am. Yes, ma'am. ওকে, তাহলে আমরা এতক্ষণ যা বললাম সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম। স্টিমুলাস গেল হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, এরপর অক্সিটোসিন, প্রোল্যাকটিন, মিল্ক প্রোডাকশন হলো, মিল্ক ইজেকশন হলো, তাহলে রেসপন্সটা আমরা পেলাম। ওকে, এই জিনিসটা না হলে আমাদের ল্যাকটেশন কিন্তু অ্যাডিকুয়েট হবে না। এখন এই জিনিসটা হতে হলে আমাদেরকে বেবিকে কি করতে হবে? ব্রেস্ট মিল্কের অ্যাটাচমেন্টটা আনতে হবে। বেবি যদি দূরে থাকে, বেবিকে যদি আপনি কাছাকাছি না নেন, তাহলে মিল্ক ইজেকশন করতে হবে। অনেকে বাচ্চাকে না দিয়েই বলে যে দুধ আসে না। দুধ কিভাবে আসবে? বেবিকে তাকে সাক করাতে হবে, ঠিক আছে? দুধ কিভাবে আসবে? আসেন আমরা এখন ল্যাকটেশনের প্রসেসটা আমরা পড়ে ফেললাম। এবার আমরা একটু আসি যে টাইপস অফ ব্রেস্ট মিল্ক। হ্যাঁ, এতদিন আমরা জানতাম মায়ের দুধ, এটার আবার টাইপস থাকে কিনা, কিন্তু আজকে আমরা একটু টাইপস গুলো পড়বো। ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছি? Yes, ma'am. Doctor. Yes, ma'am. জানতে চাই, বুকের দুধ তো বুকের দুধ, এটা আবার টাইপ কি? এটা কিন্তু টাইপ আছে, এটা কিন্তু টাইপ আছে, এবং টাইপ শুধু আছে না, টাইপের কিন্তু নিউট্রিটিভ ভ্যালু ডিফারেন্ট, কালার ডিফারেন্ট, নিউট্রিটিভ ভ্যালু ডিফারেন্ট। হ্যাঁ, সবকিছু কিন্তু ইম্পর্টেন্স আছে। তাহলে প্রথম যে দুধটা আসবে, যেটা একদম আমাদের লাস্ট ট্রাইমাস্টার থেকে একটু একটু করে সিক্রেট হতে থাকে, সেটা হচ্ছে কি? নাম কি সেটার? Colostrum. Colostrum. ক্লোস্ট্রাম। ভেরি গুড। এই ক্লোস্ট্রামটাকে কি বলে জানেন? এটাকে বলে হচ্ছে লিকুইড গোল্ড। লিকুইড গোল্ড মানে কি? তরল স্বর্ণ। শুনতে পাচ্ছি কিনা? তরল স্বর্ণ কেন Yes, বলা ma'am. হয়? এটা কেন এত ইম্পর্টেন্ট একটা নাম দেওয়া হলো? কারণ এটা নিউট্রিটিভ ভ্যালুটা সেরকম। এটাকে বলা হচ্ছে ফার্স্ট ওরাল ভ্যাকসিন টু এ বেবি। একটা বেবিকে যদি আপনি জাস্ট আফটার বার্থ উইদিন 1 hour কোনো ভ্যাকসিন দিতে চান, যেটা ওকে লাইফ লং ইমিউনিটি দিবে, দ্যাট ইজ দ্য কনস্ট্রাক্ট। ক্লিয়ার? এটা যাতে আমরা কেউ মিস না করি। আজকে আমরা কয়জন আছি? আমি যদি দেখি 90, আমি সহ 91। এই ক্লাসের অ্যাওয়ারনেস, এই ক্লাসটা শুধু ক্লাস না, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো আমি মনে করি। যে আপনারা জুনিয়র ডক্টর হবেন ইনশাল্লাহ, আপনাদের মধ্যে যদি আমরা এটা ক্রিয়েট করতে পারি যে ব্রেস্ট মিল্কটার ইম্পর্টেন্সটা কি, এটা কেন খাওয়াতে হবে, আমি মনে করি যে আপনারা প্রত্যেকজন হবেন একটা কাউন্সিলরের মতো, ব্রেস্ট মিল্কটা দেওয়ার জন্য কাউন্সিলিং করবেন। আপনারা সবাই ওয়ার্কিং মাদার ফাদার হবেন, কিন্তু আপনারা যাতে ভুলে না যান যে আমি যাই করি আমাকে আমার বাচ্চাকে কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে। এইটা
কেন এতটা ইম্পর্টেন্ট আজকে আমরা যদি ক্লাস থেকে এটা মাথায় নিয়ে যাই এবং এটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমরা মাথায় নিয়ে যাব কিন্তু ইমপ্লিমেন্ট করব না, শুধু আরেকজনকে বলবো, তাহলে কিন্তু আমরা এই যে লিকুইড গোল্ড বললাম যে ওরাল ভ্যাকসিনেশন, যেটা আপনার লাইফ লং ইমিউনিটি দিবে, এটা থেকে কিন্তু আমরা নিজেরাই বঞ্চিত হব এবং সেখানে আমাদের নিজেদের কোনো উপকারে আসবে না। ওকে, তাহলে কোলেস্ট্রামটা আসবে একদম প্রথমে ফার্স্ট 2 to 3 days অফ বার্থ। এটা কিন্তু বার্থের আগে থেকে শুরু হয়, বেবি বার্থের আগে থেকে কোলেস্ট্রামটা আসে। এটা যেটা নর্মাল মিল্ক আমরা দেখি লিকুইড হোয়াইটিশ কালার, অ্যামাউন্টটা অনেক বেশি, এটা কিন্তু সেরকম না, এটা খুব মিনিমাম অ্যামাউন্টে থাকবে, ইয়েলোইশ ডিসচার্জের মতো, পানি পানি। হ্যাঁ, দুধ বুঝাই যাবে না, এই জন্য বলে দুধ আসে না, দুধ আসে না, সবাইকে অস্থির করে ফেলে, আমরা পেডিয়াট্রিশিয়ান থেকে অস্থির করে ফেলে, গাইনোকোলজিস্ট থেকে অস্থির করে ফেলে। আসলে তো এটা দেখা যাচ্ছে না। আমরা মিল্ক বলতে যে জিনিসটা মনে করি, একটা গ্লাসে যদি আপনি দেখেন, আমি ছবি দেখাবো আপনাদেরকে, সেরকম কিন্তু কোলেস্ট্রামটা না। কোলেস্ট্রামটা আমি একটু ছবিটা দেখাই, এই দেখেন, এখানে তো অ্যামাউন্টটা অনেক বেশি দেখানো হয়েছে, আসলে এত বেশি অ্যামাউন্টটা থাকে না, এটা খুব কনসেন্ট্রেটেড ফর্মে থাকবে, খুব অল্প পরিমাণে থাকবে, একদম ঘন থাকবে, এটা ইয়েলোইশ কালার ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ টাইপের থাকবে, স্টিকি থাকবে। এই জন্য মারা বলে কি দুধ আসে না, আসলে এটা তো দেখা যায় না, এটা হচ্ছে পানি পানি, একেবারে পানির মতো স্টিকি ডিসচার্জের মতো। এটা এই যে মিল যেটা আসে পরের দিকে, যে ম্যাচিউর মিলটা, সেটার মতো না, এই জন্য এটা বোঝা যাবে না। এটা কতদিন থাকবে? এটা থাকবে কতদিন? মাত্র 2 থেকে 3 দিন, ঠিক আছে। আর এটা নিউট্রিটিভ ভ্যালুর কথা একটু না বলে দিলে, আসলে এটা নিউট্রিটিভ ভ্যালুর কথা না বললে হবে না। এটাতে কি থাকে আমরা জানি কিনা, এটাতে কি থাকে, কোলেস্ট্রামে কি থাকে দেখি বলেন তো? Immunoglobulin. Immunoglobulin. Immunoglobulins. কোনটা থাকে? ইমিউনোগ্লোবুলিন তো A. অনেক আছে। A. Immunoglobulin. ফাইন, ভেরি গুড। আর কি থাকে? এনিথিং এলস? এম, আচ্ছা ঠিক আছে, মানলাম এম থাকে। আর কি থাকে? White blood cell. হোয়াইট ব্লাড সেলস, which one? ডাব্লিউবিসি এর মধ্যে কোনটা থাকে? লিম্ফোসাইট থাকে, ঠিক আছে, লিম্ফোসাইট থাকে। দেখেন, লিম্ফোসাইট একটা ডাব্লিউবিসি না, এটা হোয়াইট ব্লাড সেল। ব্লাড সেলটা কোথায় আসতেছে? মিল্কের মধ্যে। ক্যান ইউ বিলিভ দিস? আপনি এটা বিশ্বাস করতে পারেন? আমরা জানি যে ডাব্লিউবিসি, আরবিসি, প্ল্যাটিলেট এটা কোথায় থাকবে? সবাই ব্লাডে থাকবে। এটা কি ব্লাড? এটা তো ব্লাড না, কিন্তু এখানে আপনি লিম্ফোসাইট পাবেন। দেখেন, এই জন্যই তো বললাম এটার নিউট্রিটিভ ভ্যালুটা আসলে শেষ করা যাবে না বলে, এখানে আমরা লিম্ফোসাইট পাচ্ছি, লিভিং সেল। কোথায়? মিল্কের মধ্যে। বডির আর কোথাও কিন্তু আপনি লিম্ফোসাইট পাবেন না, কিন্তু আপনি মিল্কের মধ্যে আপনি লিম্ফোসাইট পাচ্ছেন। কোনো সিক্রেশন আপনি লিম্ফোসাইট পাবেন না, লিম্ফোসাইট পাবেন না আপনি হচ্ছে কোথায়? মিল্কের মধ্যে। লিভিং সেল, এই সেলটা ডিরেক্টলি বেবির কাছে যাবে। বেবির কাছে গেলে কি হবে? এটা তো মাদারের ডাব্লিউবিসি সেল, যেটা একদম ইমিউনিটিক্যালি বুস্টার, যেটা পাওয়ার অনেক বেশি, সে কিন্তু ডিরেক্টলি চলে যাচ্ছে বেবির কাছে, বেবিকে কি দেওয়ার জন্য? প্রোটেকশন দেওয়ার জন্য ফ্রম অল দ্য ইনফেকশন। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. এখানে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলি আমরা হয়তো নাম জেনেছি, নাম শুনেছি, বাইফিডাস ব্যাকটেরিয়া। হ্যাঁ, হিউম্যান মিল্কে এই ব্যাকটেরিয়া গুলা থাকে, এগুলো নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এরা কি করে? এরা যখন বেবি বডিতে যায় তখন আরো অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি করে। একটা ব্যাকটেরিয়া থেকে আরো অনেকগুলো নন প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া হবে। তো এতগুলো নন প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া আমার দরকার কি? দরকার কি? যখন আপনার নন প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া গুলো বাড়বে, তখন তারা কি করবে? প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া গুলাকে গ্রো করতে দিবে না। কথা বুঝতে পারছেন কিনা? Yes, ma'am. প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া গুলাকে কিল করতে পারবে। বুঝতে পারছি আমরা? তাহলে अगेन আবার সেটা কি করবে? ইমিউনিটি দিবে। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. তাহলে এই কোলেস্ট্রামটা থাকবে 2 থেকে 3 দিন, তারপর আমাদের চলে আসবে হচ্ছে একটা ট্রানজিশনাল মিল্ক। এই যে আমরা এখানেও দেখি যে ট্রানজিশনাল মিল্ক। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন, একটা থেকে আরেকটা জায়গায় যাওয়াকে আমরা বলি ট্রানজিশন। ট্রানজিশন মিল্কটা কিন্তু 4 থেকে 10 দিনের মতো থাকে, ঠিক আছে। এরপরে চলে আসবে ম্যাচিওর মিল্ক। ম্যাচিওর মিল্ক কোনটা? ম্যাচিওর মিল্ক আমরা যেটা দেখতে পাই, মারা যখন দুধ খাওয়ায় তখন দেখা যায় যে অটোমেটিক্যালি মিল্ক ইজেকশন হয়। একটা ব্রেস্ট থেকে যখন খাওয়ায় আরেকটা ব্রেস্ট থেকে কিন্তু অটোমেটিক্যালি মিল্ক ইজেকশন হতে থাকে। তখন যে লিকুইড মিল্কটা আমরা দেখতে থাকি যে কন্টিনিউয়াসলি পড়ছে, দ্যাট ইজ দ্য ম্যাচিওর মিল্ক। সেটা কিন্তু সাথে সাথে আসে না, সেটা প্রায় 10 দিন পরে, বেবি ডেলিভারি 10 দিন পরে আসে এবং এটা একদম লাস্ট পর্যন্ত থাকবে। তাহলে আমরা প্রথমে আর্লি মিল্ক অর কোলেস্ট্রাম পাচ্ছি, যেটা রিচ ইন অ্যান্টিবডিজ, যেটা কনসেন্ট্রেটেড ফর্মে থাকবে, যেটাতে আসলে নিউট্রিটিভ ভ্যালুর চাইতেও যেটার ইমিউনোলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো অনেক বেশি থাকবে, ঠিক আছে। এরপরে ট্রানজিশন মিল্ক আসবে, এরপর আসবে ম্যাচিওর মিল্ক। আচ্ছা, ম্যাচিওর মিল্কের কিন্তু আবার দুইটা পার্ট আছে।
ম্যাচিউর মিল্কের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফোর মিল্ক আর একটা হচ্ছে হাইন্ড মিল্ক। ফোর মিল্ক কোনটা? ম্যাচিউর মিল্কের প্রথমে যে মিল্কটা আসে দ্যাট ইজ দ্য ফোর মিল্ক। আর হাইন্ড মিল্ক কোনটা? যেটা পরবর্তীতে আসে। এই যে এই ছবিটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা কোলোস্টামের ছবিটা আনলাম, আর একটা হাইন্ড মিল্ক একটা ফোর মিল্ক, এই দুইটা মিল্ক মিলাই কিন্তু আমাদের কি হবে, কি হবে? Mature milk. ম্যাচিউর মিল্ক। এই ম্যাচিউর মিল্কের কম্পোজিশনের দিকে যদি একটু তাকান তাহলে আপনি একটু ক্লিয়ার হতে পারবেন। দেখেন ম্যাচিউর মিল্কে আমরা যদি ফোর মিল্ক মানে যেটা প্রথমে আসে দ্যাট ইজ দ্য ফোর মিল্ক, ফোর মিল্কে আমরা ল্যাকটোজটা দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণে, ঠিক না? ফ্যাট এবং প্রোটিনটা তার চেয়ে কম। হাইন্ড মিল্কে দেখেন ফ্যাটটা কিন্তু অনেক বেশি, প্রোটিনটা কিন্তু একই অলমোস্ট সেম আছে ফোর মিল্কের মতো। আর কি বেশি, আর কি থাকছে, ল্যাকটোজটা অনেক বেশি থাকছে। ল্যাকটোজ ইজ দ্য গ্লুকোজ কার্বোহাইড্রেট পার্ট অফ দ্য মিল্ক, ঠিক আছে? তাহলে দেখেন একটা বেবি যখন দুধ খাওয়া শুরু করবে প্রথমে সে কি থাকবে, প্রথমে সে কোন মিল্কটা পাবে? ফোর মিল্কটা পাবে। যখন ম্যাচিউর মিল্ক সে পাচ্ছে, ফোর মিল্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি কি আছে, কার্বোহাইড্রেটের মাত্রাটা বেশি, পানির মাত্রাটাও বেশি, ওয়াটারটাও বেশি। তাহলে তার থ্রাস্টটা আগে স্যাটিসফাইড হয়ে যাবে, থ্রাস্টটা সে মিনিমাইজ করতে পারবে। কথা বুঝতে পারছি কিনা? পরবর্তী যে হাইন্ড মিল্কটা আসবে সেখানে তার কিন্তু প্রোটিন ফ্যাটটা বেশি থাকবে, তখন সেটা তাকে কি করবে, তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে। ইজ ইট ক্লিয়ার? Yes, বুঝতে ma'am. পারছি কথাটা? Yes, ma'am. হ্যাঁ, জি সবাই ma'am. বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাচিউর মিল্কটা খাওয়ার পরে বেবি প্রথমে পাবে কিন্তু আপনার ফোর মিল্কটা, যেটাতে আমাদের ওয়াটার কন্টেন্ট কার্বোহাইড্রেট কন্টেন্টটা বেশি থাকবে। পরে পাবে হচ্ছে হাইন্ড মিল্কটা, যেখানে আমাদের ফ্যাট কন্টেন্টটা বেশি থাকবে, যেটা বেবির নিউট্রিটিভ ভ্যালুটাকে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে। এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে আপনি একটা বেবিকে যখন দুধ খাওয়াতে বলবেন, মাকে বলবেন যে একটা ব্রেস্ট থেকে ফুলফিল ভাবে এমটি হওয়ার পরে যাতে মা বেবিকে অন্য মিল্কে শিফট করে। ইজ ইট ক্লিয়ার কিনা? যদি খুব দ্রুত শিফট করে তাহলে কি হবে, দুইটা মিল্কেরই দুইটা ব্রেস্টেরই শুধু ফোর মিল্কটা পাবে, হাইন্ড মিল্কটা কিন্তু সে পাবে না। হাইন্ড মিল্কটা পাওয়ার আগেই বেবির হাঙ্গারটা স্যাটিসফাইড হয়ে যাবে। হাইন্ড মিল্ক না পেলে কি হবে, ফ্যাট কন্টেন্টটা ফুলফিল হবে না। ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন? Yes, ma'am. এই কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আমি কি বলেছি? হ্যাঁ, অনেক সময় মায়েরা কিন্তু খুব তাড়াহুড়া করে, হারি করে, এইটা 2 মিনিট, একটা ব্রেস্ট 2 মিনিট, আর একটা ব্রেস্ট 2 মিনিট, এটা করলে কিন্তু শুধু বেবি কি পাবে, কি পাবে বলেন তো? শুধু To 4 milk পাবে। ফোর মিল্কটা পাবে, যেখানে পানির কন্টেন্টটা বেশি আছে, ও থ্রাস্টটা মিনিমাইজ হয়ে যাবে, বাট ওর ক্যালোরি কন্টেন্টটা ডেফিসিট থেকে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা বলি যে আপনি একবারে একটা ব্রেস্ট থেকে কমপ্লিট করে যখন সে ঘুমিয়ে যাবে তখন ওকে শোয়াই দেন, আবার যখন সে ঘুম থেকে উঠবে যে মিল্কটা সে পায়নি, যে ব্রেস্টটা সে পায়নি, সেটা আগে দিবেন। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. Yes, ওকে, ma'am. আচ্ছা এখন আমরা চলে আসি টেকনিক্স অফ ব্রেস্ট ফিডিং। কিভাবে আমরা ব্রেস্ট ফিডিংটা করাবো, বেবি থেকে করাতে বলবো, মায়েদেরকে আমরা অ্যাডভাইস দিব। এটার জন্য আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা লাগবে দ্যাট ইজ দ্য পজিশনিং এন্ড অ্যাটাচমেন্ট। এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় জিজ্ঞেস করে আপনাদেরকে। এটা নট অনলি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েশনেও এই পজিশন এবং অ্যাটাচমেন্টের ইম্পর্টেন্স অনেক বেশি। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাও কিন্তু এই কোশ্চেনটা আসে, পয়েন্টস গুলো লিখতে বলে। পজিশনটা কার পজিশন? বেবিস পজিশন উইদিন দ্য মাদার্স লেগ। ঠিক আছে, তাহলে বেবিটা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কিভাবে থাকবে, দ্যাট ইজ দ্য পজিশন। অ্যাটাচমেন্টটা কি? হাউ দ্য বেবি ইজ অ্যাটাচ টু দ্য মিল্ক। মায়ের দুধের সাথে বেবির মাউথের যে অ্যাটাচমেন্টটা, এটাকে আমরা বলবো অ্যাটাচমেন্ট। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? Yes, এখন ma'am. আমরা প্রথমে যদি বলি যে পজিশনে দেখেন আমরা কি লিখেছি, বেবিস বডি ইজ ওয়েললি সাপোর্টেড বাই মাদার। মা বাচ্চাকে ফুললি সাপোর্ট করে বসতে হবে, এমন ভাবে বসবে মা রিল্যাক্সলি বসবে, মায়ের হাতের মধ্যে বেবি ফুল সাপোর্টটা থাকবে। ঠিক আছে, বেবিস হেড, নেক এন্ড বডি কিরকম থাকবে? সেম প্লেন, মানে স্ট্রেট লাইনে থাকবে। বেবিটাকে আমরা ক্লোজ টু দ্য মাদার করবো। অনেক সময় আমরা দেখি যে মা দুধ খাওয়াচ্ছে, বেবি কিন্তু এক সাইডে পড়ে আছে, এভাবে না। তাহলে বেবি মায়ের পেটের সাথে ক্লোজলি থাকবে। এন্টায়ার বডি অফ দ্য বেবি ফেসেস দ্য মাদার, পুরো বডিটাই মায়ের দিকে ফেরানো থাকবে, মানে ঘোরানো থাকবে। বেবিস অ্যাবডোমেন টাচেস দ্য মাদার অ্যাবডোমেন। এই কথাটা বুঝলে আপনারা বুঝতে পারবেন, বেবির পেটের সাথে মায়ের পেটটা লাগানো থাকবে, তাহলে বেবিটা ফুললি টার্ন আপ করা থাকবে মায়ের দিকে। বেবির হেড, নেক স্ট্রেট থাকবে, মা বেবিকে ফুললি সাপোর্টেড রাখবে। আমাদের মায়েরা অনেক সময় দুধ খাওয়ায় টিভি দেখে, মোবাইল দেখে, দেখা যায় যে এক হাতে মোবাইল, এক হাতে চোখ টিভির দিকে মনোযোগ নাই, পজিশন ঠিক নাই। ঠিক আছে, পজিশন ঠিক না হলে কি হবে না, অ্যাটাচমেন্টও ঠিক থাকবে না। ইজ ইট ক্লিয়ার?
পজিশন যদি ঠিক না থাকে অ্যাটাচমেন্টও ঠিক ঠিক থাকবে না। অ্যাটাচমেন্ট ঠিক না থাকলে কি হবে, বেবি ল্যাকটেশনটা ঠিকভাবে পাবে না, দুধ ঠিক করে আসবে না। তখন কি বলে, এনাফ মিল্ক পায় না, বাচ্চা ঠিকভাবে দুধ পায় না, বাচ্চা কান্নাকাটি করে, পেট ফুলে যায়। হ্যাঁ, আমাদেরকে আলগা দুধ দেন, এই দেন সেই দেন, অনেক ল্যাকটেশন আর ফেলিউরের কারণ। তাহলে ল্যাকটেশন যদি আপনাকে স্টাবলিশ করতে হয়, স্টাবলিশ করতে হলে ইট শুড বি স্টার্ট ফ্রম দ্য পজিশন অ্যাটাচমেন্ট অফ দ্য বেবি উইদিন দ্য মাদার্স ল্যাপ। তাহলে আপনাকে সবসময় পজিশন অ্যাটাচমেন্ট, আমি বলবো ফিমেল ডক্টরদেরকে বেসিক্যালি, আপনারা যারাই গাইনোকোলজিস্ট হবেন, পেডিট্রিশিয়ান, হোয়াট এভার আপনি যাই হন, আপনি কিন্তু এই একটা ব্রেস্ট মিল্ক স্টাবলিশ করতে হলে মাকে আপনি দেখাতে হবে যে কিভাবে বসাতে হবে, এবং আপনাকে নিজেকেও দেখতে হবে। অনেক সময় আমরা বলে দিই, কিন্তু মাকে বলি না যে আপনি আমার সামনে একটু খাওয়াই দেখান তো কিভাবে আপনি বাচ্চাকে খাওয়ান। এইটা কিন্তু করতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না যে কোথায় প্রবলেমটা। এবার আমরা একটু অ্যাটাচমেন্টে আসি। দেখেন এই অ্যাটাচমেন্টের ছবিটার দিকে একটু তাকান খুব ভালো করে। আমরা দেখতে পাচ্ছি বেবিস মাউথটা ওয়াইডলি ওপেন, খুব বড় করে হা করতে হবে বেবিটাকে। লোয়ার যে লিপটা থাকবে বেবি, সেটা কিন্তু টার্ন আউটওয়ার্ডস, হ্যাঁ, এত বেশি ওপেন ওয়াইড থাকবে যে এটা টার্ন হয়ে গেছে, আউটওয়ার্ডলি টার্ন হয়ে আছে। বেবিস চিন, বেবির যে চিনটা থাকবে, লোয়ার চিনটা টাচেস দ্য মাদার ব্রেস্ট, মায়ের ব্রেস্টের সাথে লাগানো থাকবে। মেজরিটি অফ দ্য অ্যারিউলা ইজ ইনসাইড দ্য বেবিস মাউথ। এই লাস্টের কথা থেকে আমরা বুঝতে পেরেছি অ্যারিউলা কোন জায়গাটা, ব্ল্যাকেনিং অ্যারাউন্ড দ্য নিপল ইজ কল্ড দ্য অ্যারিউলা। আমরা বুঝতে পারছি কিনা? Yes, ma'am. হ্যাঁ, এই জিনিসটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মায়েরা ভুল করে। মায়েরা কি করে, শুধু নিপলটা বেবির মুখে দেয়, অ্যারিউলাটা দেয় না। কিন্তু সাক করাতে হবে আপনার অ্যারিউলাটা, কারণ অ্যারিউলার নিচেই কিন্তু মায়োইপিথেলিয়াল সেলগুলো আছে। যখন বেবি সাক করবে অ্যারিউলাটাতে, তখন ওই মায়োইপিথেলিয়াল সেলগুলোতে কন্ট্রাকশন হবে, তাহলে কি হবে, মিল্কটা নিপল দিয়ে সিক্রেটেড হবে। এই যে এই ছবিটা দেখেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। গুড অ্যাটাচমেন্ট, ছবিটা কি দেখা যাচ্ছে? পিকচারটা কি ক্লিয়ার? Yes, আমরা কি ma'am. জি ম্যাম। দেখা যাচ্ছে, ma'am. হ্যাঁ, দেখেন এই ছবিটা দেখেন, গুড অ্যাটাচমেন্টের প্রথম ছবিটা আমরা যদি দেখি, হ্যাঁ কি হচ্ছে, বেবি একদম ওয়াইড ওপেন করে আছে। দেখেন এখানে বেবি সাক করছে, যেখানে প্রেস করছে বেবিটা মায়োইপিথেলিয়াল সেলগুলো, মিলগুলো আসছে। আর এখানে দেখেন অ্যাটাচমেন্টটা ঠিকভাবে হয় না, জাস্ট নিপলটা সে সাক করছে, তার কিন্তু কোনো প্রেসার মায়োইপিথেলিয়াল সেলে যাচ্ছে না, অ্যারিউলার বরাবর কোনো প্রেসার যাচ্ছে না। এখানে কি হবে, একটুখানি মিল্ক পাওয়ার পরে সে আর কোনো মিল্ক পাবে না, তখন কি হবে, সে আরো জোরে জোরে সাক করবে, তখন কি হবে, নিপেলটা ছিঁড়ে যাবে, সোর নিপেল। অনেক মাই বলবে যে দুধ খাওয়ার সময় অনেক বেশি ব্যথা হয়, আমি দুধ খাওয়াতে পারি না। তখন আপনাকে বুঝতে হবে দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য অ্যাটাচমেন্ট। ঠিক আছে, সবসময় অ্যাটাচমেন্ট, পজিশন অ্যাটাচমেন্ট এত গুরুত্বপূর্ণ, এটা ছাড়া আপনি কোনোদিন ল্যাকটেশন স্টাবলিশ করতে পারবেন না, নেভার এভার। তাহলে আমরা এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারছি কিনা কিভাবে বেবিকে ধরা হবে, বসানো হবে, বেবিকে কিভাবে ব্রেস্টের সাথে অ্যাটাচ করা হবে। এনি প্রবলেম, কোনো কিছু বুঝতে যদি প্রবলেম আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ পরীক্ষাটা জিজ্ঞেস করবে। কোনো সমস্যা আছে? না, ম্যাম। তাহলে আমরা আদার্স পজিশন গুলো দেখে ফেলি। দেখেন বেবিকে অনেকভাবে খাওয়ানো যাবে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকবারই আমাদের ওই 5টা পয়েন্ট, পজিশনিং 5টা পয়েন্ট যাতে আমাদের মনে থাকে। দেখেন মা বেবিকে শোয়ে খাওয়াতে পারবে, বসা খাওয়াতে পারবে, সাইড করেও খাওয়াতে পারবো। দেয়ার আর ডিফারেন্ট পজিশনস বাই হুইচ দ্য মাদার ক্যান স্টাবলিশ দ্য ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, শুধু যে বসে খাওয়াতে হবে নট নেসেসারি, অনেক সময় মায়ের শরীর খারাপ থাকে, শুয়ে খাওয়াতে পারবে, কিন্তু ওই যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি করতে হবে, সেগুলো আমাদের স্টাবলিশ করে দিতে হবে। ঠিক আছে, এই যে এই কথাগুলো আমরা আবার এনেছি, বারবার আনছি কেন, যাতে আপনাদের মনে থাকে। এই পজিশনের ব্যাপারেও দেখেন ছবিটা দিয়ে আমি একই কথাই বারবার এনেছি, বিকজ দ্য পজিশন অ্যাটাচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন থাকলে রিগার্ডিং পজিশন অ্যাটাচমেন্ট প্লিজ আস্ক মি। আমি অন্য স্লাইডে যাওয়ার আগে এটা শেষ করতে চাচ্ছি। কারো কোনো সমস্যা আছে পজিশন অ্যাটাচমেন্ট নিয়ে? না, ম্যাম। সবাই বুঝতে পেরেছে আউট অফ 91? Yes, ma'am. It's clear to all. একটা সাইন, এটা কিন্তু জিজ্ঞেস করা হয়, ফোর্থ সাইন অফ গুড অ্যাটাচমেন্ট, ফোর্থ সাইন অফ গুড অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এই অ্যাটাচমেন্ট ঠিক না থাকলে মায়ের নিপেল ছিঁড়ে যাবে, সোর নিপেল হবে, তারপর ক্র্যাক নিপেল হবে, তারপর অ্যাঙ্গর্জ হয়ে থাকবে, ব্রেস্টে এমটি হবে না ঠিক করে, অ্যাঙ্গর্জ মিল্ক হবে। মানে ল্যাকটেশন রিলেটেড যে কমপ্লিকেশন গুলো মাদাররা ফেস করে, তার কিন্তু দেখা যাচ্ছে 90% কজ রিগার্ডিং পজিশন এন্ড অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এখন চলে আসেন বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর বেনিফিট কি আমরা সবাই কম বেশি এটা জানি কি না? ব্রেস্ট ফিডিং এর বেনিফিট আসলে বেবিতে আছে, মাদারে আছে, সোসাইটিতে আছে। এটা মানে বিশাল একটা বেনিফিট, এটা একজনের না, সবার বেনিফিট। মায়ের কি বেনিফিট, বেবির কি বেনিফিট? বেবির বেনিফিট তো আমরা অলরেডি বলেই ফেললাম। আমরা বললাম যে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং দিয়ে
আমরা যদি অ্যাজ এ হোল চিন্তা করি, আন্ডার 5 মর্টালিটি রেট কিন্তু আমরা 13% কমাতে পারি অনলি বাই এস্টাবলিশিং দ্য ব্রেস্ট ফিডিং। 13% রিডাকশন অফ আন্ডার 5 মর্টালিটি। হ্যাঁ, 5 বছরের নিচে বেবিদের মর্টালিটি কমানো সম্ভব শুধুমাত্র ব্রেস্ট ফিডিং দিয়ে, শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি আপনি স্টাবলিশ করতে পারেন। দেখা যাচ্ছে হাফ অফ দ্য ডায়রিয়াল ডিজিজেস ক্যান বি প্রিভেন্টেড বাই গিভিং দ্য ব্রেস্ট মিল্ক। ডায়রিয়া হবে না, বাচ্চা বুকের দুধ খাবে, ডায়রিয়া হবে না, ডায়রিয়া হতে পারবে না। ফর্মুলা মিল্ক খাবে, ফিডার খাবে, এগুলোর মধ্যে প্রত্যেকটাতে জীবাণু ঢোকার অনেক চান্সেস অফ ইনফেকশন অনেক বেশি। আমরা ডায়রিয়া, এই যে আমাদের এত এত ডায়রিয়াল বাচ্চাগুলো আমরা দেখতে পাই, এত অ্যাডমিশন, ডায়রিয়া যখন আউটব্রেক হয় আমাদের সিট খালি থাকে না, আমরা ভর্তি দিতে পারি না। এই ডায়রিয়াল কেসগুলো আসতো না যদি আমরা ফর্মুলা মিল্কটা প্রমোট না করতাম, যদি আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকতাম। ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিমোনিয়া, আপনারা জানেন নিমোনিয়াতে অনেক বাচ্চা মারা যায়। 2/3 of the pneumonia case can be prevented by giving only breastfeeding. Breastfeeding দিয়ে এই যে ইমিউনিটি গুলো, এই যে লিভিং সেল গুলো, এই যে বললাম যে লিভিং ব্যাকটেরিয়া গুলো ঢুকছে, এগুলো বাচ্চাকে শুধু তখনের সময়তে না, অল ওভার দা চাইল্ডহুড তাকে প্রোটেক্ট করবে ফ্রম ভেরিয়াস ইনফেকশন। ঠিক আছে, এই বাচ্চাদের অ্যালার্জি কম হবে, অ্যাজমা হবে না, এক্সিমা হবে না, ফুড অ্যালার্জি গুলো কম হবে। ঠিক আছে, আর বেবির সাথে মায়ের যে বন্ডিংটা, সে তো তার মাকে ইন্টারন্যাশনাল লাইফ থেকেই চিনে। যখন সে মিল্কটা পাবে তখন সে দেখবে যে তো এটা তো তার মায়েরই মিল্ক, তখন সে তার মাকে একদম ডে 1 থেকে সে চিনতে পারবে। মাদার্স এর সাথে যে ইমোশনাল বন্ডিং তো প্রচুর প্রয়োজন না। আমরা তো এখন অনেক ডিপ্রেসড, আমাদের ক্যারিয়ারে বলেন, সবকিছুতে বলেন, কেন? কারণ আমাদের ফ্যামিলিয়াল বন্ডিংটা কম। এই ফ্যামিলিয়াল বন্ডিংটা স্টার্ট হবে কিন্তু ব্রেস্ট ফিডিং থেকে। ব্রেস্ট ফিডিং থেকে বাচ্চা মায়ের গন্ধ চিনবে, মা বাচ্চার গন্ধটা চিনবে। ঠিক আছে, এখন মায়ের কি বেনিফিট? মা বলবে আমি কেন এত কষ্ট করব, বাচ্চার এত এত ইমিউনিটি, আমার তো কাজ আছে, ক্যারিয়ার আছে, পড়াশোনা আছে আপনাদের মতো। মাকে তো কিছু বেনিফিটের কথা আপনাকে মনে করিয়ে দিতে হবে, নাহলে তুমি থাকবে না। থাকবে? খাওয়াবে না তো। তো কি কি বেনিফিট হতে পারে? লং টার্ম বেনিফিট অনেক বেশি। হ্যাঁ, শর্ট টার্ম বেনিফিটও আছে, লং টার্ম বেনিফিটও আছে। যেমন দেখেন ডায়াবেটিস একটা সেকেন্ড কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার রানিং দ্য কমিউনিটি, আমরা সবাই জানি কি না? হ্যাঁ, জি ম্যাম। ডায়াবেটিস কিন্তু মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এখন সবার ঘরে ঘরে এখন ডায়াবেটিসের রিস্ক কমাবে। তারপর ক্যান্সার, আর একটা মারাত্মক জিনিস যেটার সাথে আমরা সবাই ফাইট করছি, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এটা রেটটা রিডিউস করবে অনলি বাই গিভিং ব্রেস্ট ফিডিং। দেখেন ব্রেস্ট ফিড করালে ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার কম হবে। আর একটা তো আমরা অলরেডি বলেই ফেললাম যে পিপিএইচএন, এটা তো শর্ট টার্ম, জাস্ট ডেলিভারির পরপরই শর্ট টার্ম পিপিএইচএন কমাবে, মানে পিপিএইচ কমাবে, নট এইচএন, পিপিএইচ কমাবে। পোস্টপার্টাম হ্যামোরেজটা কমাবে বাই অক্সিটোসিন। আর একটা কি হবে, বাচ্চা এবং মায়ের যখন ইমোশনাল বন্ডিংটা হবে তখন মায়ের পিউবেরিয়াল সাইকোসিস, ডেলিভারি পরে অনেক মা ডিপ্রেসড হয়ে যায়, ওই সাইকোসিসটা কম হবে। আরেকটা কি, আমরা এখন সবাই কি থাকতে চাই? ফিট থাকতে চাই না? ফিটনেস অনেক ইম্পর্টেন্স দিই। এই ফিটনেস কমাতে হলে, ফিটনেসটা পেতে হলে আপনাকে এক্সট্রা ক্যালোরি যেটা থাকে সেটা আপনাকে বার্ন আউট করতে হয়। তাহলে এই মাটা কিভাবে বার্ন আউট করবে? বাই গিভিং ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট মিল্কের সাথে অনেক ক্যালোরি লস হয়। ঠিক আছে, অনেক ক্যালোরি লস হয়। আর সোসাইটি যদি বেনিফিট চিন্তা করেন, দেখেন প্রথমেই 1 নম্বর কথা সেভ মানি, তো ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হচ্ছে না। প্রমোটস ফ্যামিলি প্ল্যানিং, ডিক্রিজেস দ্য নিড ফর হসপিটালাইজেশন। কেন বললাম? আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং এ কিভাবে হেল্প করে দেখি, কে অ্যান্সার করতে পারেন কিনা? আমরা বললাম যে ফ্যামিলি প্ল্যানিং এ হেল্প করে ব্রেস্ট ফিডিং, কিভাবে? প্রেগন্যান্সিটা ডিলে প্রোলেক্টিং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে ডিক্রিজ করে রাখে। হ্যাঁ, তাহলে কি হবে? ওভুলেশন হবে না, Contraception. হবে না। তো খুব সুন্দর বলতে Contraception. পারেন, অনেক ভালো নলেজ আছে আপনাদের। এই যে কন্টিনিউয়াস ব্রেস্ট ফিডিং, যদি মা কন্টিনিউয়াসলি বেবিকে ব্রেস্ট ফিড করায়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করায়, এগুলো তো সব হল ইফেক্ট, বুঝছেন? প্রোলেক্টিন লেভেল বেশি থাকবে, সে কি করবে? এলএইচ কে ইনহিবিট করে রাখবে, বুঝছেন? লিউটিনাইজিং হরমোনটাকে আসতে দিবে না। তখন কি হবে জানেন? তখন তার ওভুলেশনই হবে না। তো ওভুলেশন না হলে কনসিভ কিভাবে হবে না। তাহলে দেখেন পরবর্তী যে একটা স্পেসিং, আমরা বলছি স্পেসিং না হলে কি হবে, একটা বাচ্চা পর একটা বাচ্চা, কাউকে কিন্তু আমরা প্রপারলি কেয়ার করতে পারবো না। তো এটা এমন একটা সিস্টেম, মা ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কিন্তু কনসেপশনটাকে প্রিভেন্ট করতে পারবে, কন্ট্রাসেপশন হিসেবে ইউজ করতে পারবে ব্রেস্ট ফিডিংটাকে, মানে একটা ব্যাপার না? চিন্তা, আসলে এটা ভালো করে চিন্তা না করলে, মানে একটা বলে না, এক
পাখি, এখানে তো এক ঢিলে 10 পাখি মেরে ফেলতেছেন, ঠিক না? কত 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 সুবিধা। হসপিটালাইজেশন কমে যাবে, ওই যে বললাম ডায়রিয়া, নিউমোনিয়া, বাচ্চাদের অ্যালার্জি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো সব কিন্তু ব্রেস্ট ফিডিং দিলে অনেক কমে যাবে। বেবি সার্ভাইভাল আমরা তো বললামই যে নিউনেটাল ডেথ, ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কমানোর জন্য তো আমরা ব্রেস্ট ফিডিংটাকে প্রমোট করতে হবে। এমডিজি4 এর মেইন গোলটাই কিন্তু ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কমানো। এখন খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনাদেরকে অনেক সময় জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য সাইন অফ ইফেক্টিভ ব্রেস্ট ফিডিং। এটা কিন্তু একটা মায়ের প্রশ্ন, যে প্রশ্নটা মা আপনাদেরকে করতে পারে না, যে প্রশ্নটা মা আপনাকে করতে পারে না। আপনি বাচ্চাকে খাওয়াতে বলছেন কিন্তু মা বুঝতে পারে না যে আদৌ আমার বেবিটা আসলে বুকের দুধটা ঠিক করে পায় কিনা, এটা মা বুঝতে পারে না, আপনাকে ভয় কোশ্চেনও করতে পারে না। এটা আপনাকে নিজ থেকে বলে দিতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বেবি অ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক পাচ্ছে? এটা বুঝার কিছু উপায় আছে। প্রথমে হচ্ছে বেবিকে কয়বার খাওয়াতে হবে? কমপক্ষে 8 থেকে 12 বার খাওয়াতে হবে, ঠিক আছে? Intermittent episodes of rhythmic sucking with audible swallows should be heard while the infant is nursing. এই কথার মানে কি? যখন বাচ্চা দুধ খাবে তখন মা কিন্তু শুনতে পাবে। কি শুনতে পাবে? সাউন্ডটা শুনতে পাবে। দুধ খাচ্ছে যে বেবিটা, সেই সাউন্ডটা মা শুনতে পাবে। একটা ব্রেস্টফিড বেবি কমপক্ষে 6 থেকে 8 বার ইউরিনেশন হতে হবে, ইউরিন পাস করতে হবে উইদিন 24 আওয়ার্স। এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বলে যে দুধ পায় না কিন্তু বালতিতে বালতিতে কাঁথা ধুচ্ছে, এটা আমরা সবসময় দেখি। হ্যাঁ, তাহলে আপনাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে এভাবে। আপনি বলছেন দুধ পাচ্ছে না, কিন্তু কিভাবে এতগুলো কাঁথা সে কি করছে, ওয়েট করছে কিভাবে, ভিজাচ্ছে কিভাবে? অবশ্যই সে দুধ পাচ্ছে, না হলে তো এটা হতো না। আর পায়খানার কথা, ওয়াল মুভমেন্টের কথা অনেকবার, একটা ব্রেস্টফিড বেবি অনেকবার ওয়াল মুভ করতে পারে, অল আর নর্মাল, দেয়ার ইজ নো নিড অফ এনি মেডিকেশন ফর দিস টাইপস অফ ওয়াল মুভমেন্ট, ঠিক আছে? ব্রেস্টফিড বেবি অনেকবার ওয়াল মুভ করতে পারে, 3 বার 4 বার 10 বার 20 বার, অল আর নর্মাল, কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই, জাস্ট অনলি কাউন্সেলিং ইজ এনাফ, ঠিক আছে? আচ্ছা, এরপর ওয়েট গেইন, আরেকটা জিনিস বুঝাবেন যে ওয়েট গেইন করছে বেবি, কিন্তু প্রতিদিন যে একটা ব্রেস্টফিড করা বেবি 15 to 30 গ্রাম এভরিডে ওয়েট গেইন করবে। তাহলে আপনি বলবেন যে বাচ্চা দুধ পায় না, ঠিক আছে, এক সপ্তাহ পরে আসেন, আমরা আজকে ওজন দেখলাম, এক সপ্তাহ পরে ওজন দেখবো। যদি ওজন বাড়ে, যদি প্রস্রাব ঠিক থাকে, স্টুলিং ঠিক থাকে, তাহলে এইগুলো হচ্ছে সাইন অফ ইফেক্টিভ ব্রেস্ট ফিডিং টু এ বেবি। এটা আপনাকে এই চার্টটা আপনাকে মাকে কাউন্সিলিং করতে অনেক কাজ দিবে। যখন আপনার প্র্যাকটিসিং হবেন তখন দেখবেন যে আসবে, এইসব ইস্যুগুলো নিয়ে আসবে। কান্না করে, দুধ পায় না, সব কান্নার অর্থ খিদা না, ঠিক আছে? বাচ্চাদের কোনো ভাষা নাই, কান্নাই হচ্ছে অনলি কমিউনিকেশন স্কিল ইজ ক্রাই, তাহলে সে সবকিছুর জন্যই কান্না করবে। কিছু ইস্যু চলে আসবে, আমি খুব বেশি ডিটেলসে যেতে চাই না। দুধ খাওয়ানোর সময় যে বললাম ইনভার্টেড নিপেলস, ফ্ল্যাট নিপেলস, সোর নিপেল, ব্রেস্ট এনগর্জমেন্ট, ব্রেস্ট অ্যাবসেস, নট এনাফ মিল্ক। নট এনাফ মিল্কের অ্যান্সার অলরেডি আমি দিয়েছি। কি দিয়েছি? যে একটু আগে যে চার্টটা দেখালাম, এই চার্টগুলো যখন ফুলফিল থাকবে তখন এনাফ মিল্ক পায় না, এটা আসলে ভুল কথা, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ, আর ফ্ল্যাট নিপেল ওই যে ওগুলা পজিশন অ্যাটাচমেন্ট আপনি ঠিক করে দিলে, ম্যাক্সিমাম পজিশন অ্যাটাচমেন্ট ঠিক করে দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। পজিশন অ্যাটাচমেন্টের কারণেই কিন্তু নিপেল গুলা সোর নিপেল হয়ে যায়, অ্যাঙ্গর্জ নিপেল হয়ে যায়, পেইনফুল নিপেল হয়ে যায়। ইনভার্টেড নিপেলের জন্য আমরা কি করি? এই টেকনিকটা আমরা জানি কিনা? সিরিঞ্জ দিয়ে যে ইনভার্টেড নিপেলটা ট্রিট করা যায়, জানি? Ma'am. জানি না? আচ্ছা, ওয়ার্ডে যখন আসবেন তখন আপনাদেরকে শিখিয়ে দিব। অনেক মায়ের নিপলটা ফ্ল্যাট থাকে, ইনভার্টেড থাকে, ভিতরের দিকে ঢুকানো থাকে, সেখানে আপনি একটা 10 cc সিরিঞ্জ নিয়ে ওটাকে এইভাবে করে কেটে, দেখেন প্রথম ছবিটাতে কাটা হচ্ছে, কেটে প্লাঞ্জারটাকে উল্টা দিকে নেওয়া হচ্ছে, নিয়ে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে নিপলটাকে বের করা হচ্ছে। বুঝতে পারছি আমরা ছবিটা দেখে? দেখতে পাচ্ছেন? Yes, ma'am. দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্টেড নিপলটাকে কিভাবে আপনি এক্সট্রোভার্টেড করবেন সেটা করার একটা পদ্ধতি, যেটা আমরা কিন্তু ওয়ার্ডে করে থাকি। কারণ এই ফ্ল্যাট নিপল বলে বলে আবার সে একই অবস্থা, কোথায় চলে যাবে? আবার সে ল্যাকটেশনাল ফেলিউর, ফর্মুলা ফিডিং এ চলে যাবে, ঠিক আছে? এখন আমরা দেখি একটু রিস্ক অফ আর্টিফিশিয়াল ফিডিং। আর্টিফিশিয়াল ফিডিং খাওয়ালে কি হয় মা আপনাকে জিজ্ঞেস করবো, সমস্যা কোথায়? প্রথম যেটা ওই যে বললাম আমরা, ডায়রিয়া, নিউমোনিয়া বেড়ে যাবে, ম্যালনিউট্রিশন হবে, বাচ্চা বারবার ইমিডিয়েট বেশি বেশি হসপিটালাইজেশন লাগবে, বাচ্চা অ্যালার্জি বেশি হবে, মিল্ক ইনটলারেন্স বেশি হবে, ইনক্রিজ রিস্ক অফ ক্রনিক ডিজিজেস, হ্যাঁ, ডায়াবেটিস, হাইপারটেনশন। ইভেন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ছোটবেলায় ব্রেস্ট ফিড থাকে না, তাদের সেকেন্ড টাইপ 2 হাইপারটেনশন, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এবং হচ্ছে হাইপারটেনশন হওয়ার চান্স বেশি থাকে, অবেসিটির চান্স বেশি থাকে ওদের। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এই যে দেখেন লো আইকিউ হবে। আইকিউ তো অনেক ইম্পর্টেন্ট না, আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, আইকিউ তো অনেক ইম্পর্টেন্ট, ঠিক না? সবাই বুঝি কিনা আইকিউটার ইম্পর্টেন্সটা?
Yes. নেট কি ডিস্টার্ব করছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে আমাদের আজকের এই ক্লাসের কি মেসেজটা কি দেখি বলেন তো? Breastfeeding is very important. ব্রেস্ট ফিডিং It's very vital. for ভেরি both- ভাইটাল। আমাদেরকে এটার জন্য প্রমোট করতে হবে, আমাদেরকে মায়েদেরকে কাউন্সিলিং করতে হবে স্টার্টিং ফ্রম দ্য অ্যান্টিনেটাল চেকআপ। অ্যান্টিনেটাল চেকআপে যখন থেকে আসবে তখন থেকে আপনাকে কাউন্সিলিং করতে হবে, ঠিক আছে? যে বাচ্চা কিন্তু বুকের দুধ খেতে হবে, বুকের দুধ না খেলে এই সমস্যা হবে। প্রত্যেকটা অ্যান্টিনেটাল চেকআপে কিন্তু একটা পার্ট থাকবে মাকে কাউন্সিলিং এর জন্য। নট অনলি মাকে, আপনাকে ফ্যামিলিকেও কিন্তু সাপোর্ট দিতে হবে। ওয়ার্কিং হচ্ছে, ওয়ার্কিং মাদার যদি হয় তখন কি করবেন? ওয়ার্কিং মাদার হলে কি করবে? স্টোর করবে, মিল্কটা স্টোর করে রেখে যাবে। আর আমরা তো জানি এখন ম্যাটারনিটি লিভ কয় মাসের? 6 মাসের ম্যাটারনিটি লিভ দেওয়া হয়, ঠিক কিনা? এটা আমরা জানি তো। দেখেন এখানে একটা চার্ট একটু দেখেন, এটা আপনাদেরকে হয়তো এটা জিজ্ঞেস করবেন, এটা বড়দেরকে জিজ্ঞেস করে। হিউম্যান মিল্ক ক্যান বি স্টোর এট রুম টেম্পারেচার ফর 6 to 8 hours। এই কথাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যারা আপনারা পড়াশোনা করছেন, বেবি হবে ইনশাআল্লাহ, আপনি ক্লাসে আসবেন, ক্লাস নিতে আসবেন, হসপিটালে যাবেন, দেখেন রুম টেম্পারেচারে হিউম্যান মিল্ক কিন্তু আমরা 6 থেকে 8 ঘন্টা স্টোর করতে পারি। কোনো ফ্রিজিং এর প্রয়োজন নাই, কোনো ফ্রিজিং এর প্রয়োজন নাই, কোনো গরম করা ঠান্ডা করা কিছু প্রয়োজন নেই। আপনি রেখে আসবেন, বেবিকে ডিরেক্টলি সেটা দিতে পারবে, ঠিক আছে? কিভাবে দিবে? বাই স্পুন, কাপ এন্ড স্পুনে দিবে। আর যদি আপনি কোনো কুলার ব্যাগে রাখেন তাহলে 24 ঘন্টা রাখতে পারবেন, ঠিক আছে? ফ্রিজারে রাখলে আপনি 5 দিন রাখতে পারবেন। ফ্রিজারে রাখার তো দরকার হয় না, আমাদের মায়েরা এত লং টাইম বাইরে থাকে না। 6 থেকে 8 ঘন্টার জন্য হিউম্যান মিল্ক নর্মাল টেম্পারেচার স্টোর করা যাবে, এক্সপ্রেস করে নর্মালি রেখে আসলে কিন্তু বেবিকে খাওয়ানো যাবে। কোনো ফর্মুলা ফিডিং এর প্রয়োজন নাই, ফর্মুলা ফিডিং এর প্রয়োজন নাই। আমরা সবসময় ডিসকারেজ করব, আমরা আমাদের বেনিফিট গুলো মাথায় রাখবো, সেভাবে আমরা কাউন্সিলিং করবো। ইজ ইট ক্লিয়ার? পজিশন অ্যাটাচমেন্ট খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। পজিশন অ্যাটাচমেন্ট ঠিক না থাকলে আমরা ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশ করতে পারবো না। যতবারই আসবে চেক করে দিবেন যে পজিশন অ্যাটাচমেন্ট ঠিক আছে কিনা। ক্লিয়ার? কারো কোনো Yes, প্রশ্ন ma'am. আছে কিনা? প্রশ্ন আছে কারো? কেউ কোনো প্রশ্ন করবেন? এনি কোশ্চেন? অরুণিমা, না ম্যাম। আচ্ছা আপনাদের পার্সেন্টেজটা কিভাবে দেন? ম্যাম পার্সেন্টেজটা অটো হচ্ছে আপলোড হয়ে যায় ওয়েবসাইটে। অটো আপলোড হয়ে যায় না? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা বন্ধ করতে চাচ্ছি। এনি কোশ্চেন রিগার্ডিং এনি স্লাইড প্লিজ? নো ম্যাম। ও ম্যাম। সবাই সবকিছু বুঝতে পেরেছি? ভেরি গুড। সবাই মানে ব্রেস্ট ফিডেড ছিলেন, সবার আইকিউ অনেক ভালো দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।